করে রাখবেন। আর ওই যে বললাম খুলে, তখন আমি যখন জিজ্ঞেস করব কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলবেন। আর যদি কার কোনো প্রশ্ন থাকে এখানে আপনি স্ক্রিনে লিখে দিলেও আমি দেখতে পাচ্ছি, তখন আমি পরে আনসার করব। একটা প্রশ্ন লিখেন, আইন কাকে বলে? আইন কাকে বলে? আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা অনেকভাবে বলতে পারে, আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বিশ্লেষণ করো, অনেক ধরনের দিতে পারে। যাই হোক, সব আনসার একই হবে। আইন কাকে বলে? আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংজ্ঞা দাও। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংজ্ঞা দাও ও পার্থক্য দেখাও। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংজ্ঞা দাও ও পার্থক্য দেখাও। দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? যুক্তি দেখাও। দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? যুক্তি দেখাও। আমি আবার বলছি প্রশ্নটা, আইন কাকে বলে? আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংজ্ঞা দাও ও পার্থক্য নির্ণয় করো। দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? যুক্তি দেখাও। আশা করি সবাই লিখেছেন। দেখেন, আইন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে এবং বিশ্লেষণ করেছে, এবং বিভিন্ন আইন বিজ্ঞানী ও আইনবিদরা আইনের সংজ্ঞাকে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। কিন্তু কোনো আইন বিজ্ঞানী এখনো পর্যন্ত মানে কোনো একটা একক সিদ্ধান্ত বা ঐকমত্যে পৌঁছতে পারেনি যে আইন কি বা কাকে বলে। তো আপনারা যখন এই যে চ্যাপ্টার গুলো দেখবেন, তখন ওখানে হয়তো দেখবেন যে অনেক আইন বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে। তো তার মধ্যে আমি যেসব আইন বিজ্ঞানীর সংজ্ঞাগুলো আপনাদের পরীক্ষায় লিখলে ভালো হবে বা সংজ্ঞাগুলো যুক্তিযুক্ত মনে হয়েছে আমার কাছে প্রখ্যাত আইন বিজ্ঞানী, তাদের সংজ্ঞাগুলো আমরা আলোচনা করব। এখানে দেখবেন আপনারা বইয়ে 8-10 জন 12 জন আইন বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে। তো সবগুলো ওইভাবে লেখার দরকার নাই। আশা করি আইন কাকে বলে এই প্রশ্নটার উত্তর 3-4-এর বেশি হবে না। সুতরাং আনসারটা আপনারা সেভাবেই তৈরি করবেন, কারণ বইয়ে আইন কাকে বলে এটাই আমার মনে হয় প্রায় আপনারা এখানে বইয়ের মধ্যে খাতায় লিখতে গেলে বোধহয় 5 পৃষ্ঠা হবে, এরকম এভাবে ইয়ে করছে। সুতরাং নোটটা তৈরি করার সময় মূল বিষয়গুলো সেভাবে তৈরি করবেন।
আইনকে এক এক আইন বিজ্ঞানী এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ প্রকৃতি, যুক্তি, ধর্ম অথবা নীতি অনুসারে আইনের সংজ্ঞা দিতে চেয়েছেন। হ্যাঁ, আবার কেউ উৎসের নিরিখে, উৎসের বলতে আইনের উৎস চ্যাপ্টারটা আমরা যখন আলোচনা করব, আইনের একটা উৎস চ্যাপ্টার আছে, ওখানে ওই উৎস আইনের 3টে উৎস আছে: প্রথা, নজির, আইন প্রণয়ন। এই উৎস নিরিখে আইনের সংজ্ঞা দিতে গিয়েছেন। তো কেউ কেউ আবার আইনকে বলেছে আইনটা ঈশ্বর প্রদত্ত, আবার কেউ আইনকে নৈতিকতার সাথে তুলনা করে সংজ্ঞায়িত করেছেন, আবার কেউ প্রকৃতির সাথে তুলনা করেছেন, আবার কেউ আইনকে মানে সামাজিক প্রয়োজনে আখ্যায়িত করেছেন। যারা প্রশ্নটা লিখতে পারেননি আমি আবার বলছি, আইন কাকে বলে? আইন ও রাষ্ট্রের সম্পর্ক, আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংজ্ঞা দাও ও পার্থক্য দেখাও। দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? যুক্তি দেখাও। দেখেন আমার এখানে আজকে আবার নেটের সমস্যা হচ্ছে, যদি হ্যাঁ, মূল আইন ও পদ্ধতিগত আইনের পার্থক্য দেখাও। আরেকটা আছে দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? যুক্তি দেখাও। নেটের সমস্যা আছে আজকে, যদি বাই চান্স নেটওয়ার্ক চলে যায় তাহলে হয়তো আমি আবার ঢুকতে পারবো না। তাহলে যেটা আলোচনা করছিলাম যে বিভিন্ন আইন বিজ্ঞানী আইনকে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, তো তার মধ্যে আমরা আমি সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেই 3-4 জনের সংজ্ঞাগুলো আলোচনা করছি। ইংল্যান্ডের প্রখ্যাত আইনবিদ স্যার জন অস্টিন, তিনি বলেছেন সার্বভৌম যা আদেশ করেন সে আদেশেই যেহেতু আইন সেহেতু উহা অবশ্যই পালনীয়। আইন শব্দটিকে তিনি প্রথমে ব্যাপক অর্থে ব্যবহার করে উহাকে তিনি আদেশ হিসেবে আখ্যায়িত করেন, যা কোনো ধরনের আচরণ করতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বাধ্য করে। তাহলে অস্টিন বলেছে কি, সার্বভৌম যা আদেশ করেন সে আদেশেই আইন। তাহলে সার্বভৌমটা কি? আমি গত ক্লাসে বলেছিলাম সার্বভৌমটা হচ্ছে এই যে যেমন আমাদের দেশে সংসদ, আর গণতান্ত্রিক বেশিরভাগ রাষ্ট্রেই আপনারা জানেন এখন আইন প্রণয়ন করে কে? সংসদ। তাহলে এই সংসদটাই হচ্ছে সার্বভৌম। আবার কিছু কিছু দেশে খুব কম সংখ্যক দেশে আপনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা একটু ভিন্ন। সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে রাজা বা রানী তারা রাষ্ট্র পরিচালনা করে, কিছু দেশে খুব মুসলিমে। তাহলে সেই ক্ষেত্রে ওখানে সার্বভৌমটাকে ওই রাজা যা আদেশ দিবে তাই আইন। কিন্তু ওই রাজার আদেশের সাথে আমরা তৌফিক মন্তাসির, আমি আপনি ক্লাসে পরে জয়েন করেছেন, বারে বারে যদি সবাই আমাকে প্রশ্ন করেন তাহলে আমি আলোচনাটাই শুরু করতে পারবো না। আমি চেষ্টা করি সঠিক টাইমে ক্লাসে জয়েন করতে, আপনারাও চেষ্টা করবেন জয়েন করতে। আমি ক্লাস শুরুর প্রথমেই একটা প্রশ্ন বলেছি, সেই প্রশ্নটা বলেই আমি আলোচনাটা শুরু করেছিলাম। যাই হোক, আমি আজকে আবার বলছি, একটু আগে আবার বলেছিলাম প্রশ্নটা, আইন কাকে বলে? ওই যে এখানে দিয়েছে
আহ, হ্যাঁ, জিয়াউল হক দিয়েছে সবার জন্য, হ্যাঁ ওখান থেকে দেখে নেন, ধন্যবাদ। তাহলে এই যে আমি বললাম যে মুসলিমীয় কিছু দেশে রাজা বা রানী কর্তৃক সেই দেশটা শাসন হয়, তাহলে এই রাজা বা রানী যেটা আদেশ করেন সেটা তাদের জন্য আইন। তাহলে সেক্ষেত্রে আমরা যে অস্টিনের যে সংজ্ঞাটা আলোচনা করছি, যে সার্বভৌম যা আদেশ করেন সেই আদেশেই যেহেতু আইন, সেহেতু হ্যাঁ অবশ্যই পালনীয় না, অস্টিনের এই সংজ্ঞাটা অবশ্যই ওই ক্ষেত্রে হবে, অ্যাপ্লিকেবল হবে। কারণ ওই ক্ষেত্রে সার্বভৌমটা হবে তখন রাজা বা রানী। আর অর্থাৎ সার্বভৌম বলতে আমরা সেটাই বুঝবো, প্রত্যেকটা দেশে যে কর্তৃপক্ষটা আইন প্রণয়ন করে সেটাই সার্বভৌম। আমাদের দেশের সার্বভৌম হচ্ছে কে? সংসদ। সার্বভৌম যেটা আদেশ করবে সেটাই অবশ্যই পালনীয়। অর্থাৎ দেখেন, বাংলাদেশে, আমাদের দেশে সংসদ যে আইনটা প্রণয়ন করবে সেটা কিন্তু আমরা সবাই মানতে বাধ্য, শুধুমাত্র একটা ব্যতিক্রম ছাড়া, যেটা আমাদের সংবিধানে সেই বিষয়টা সন্নিবেশিত হয়েছে, সেটা হচ্ছে যদি বলা হচ্ছে যদি কোনো আইন, এমন কোন আইন প্রণয়ন করে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সে আইনটা অটোমেটিক্যালি বাতিল হবে। আর যদি বাতিল না হয় তাহলে সেটাকে যদি কেউ চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে, তাহলে সে আইনটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করতে পারে। তাহলে একটা প্রশ্ন আসে যে আপনারা মাঝখানে সংসদে একটা তুমুল আলোচনা শুনেছিলেন মহামান্য হাইকোর্ট ডিভিশনের কিছু আদেশ নিয়ে, কিছু অর্ডার নিয়ে কিন্তু সাংসদরা কিন্তু কটাক্ষ করেছিলেন। তাহলে এখন প্রশ্ন আসে যে আমাদের দেশে, প্লিজ মিউট করেন, মিউট করেন, প্রতি ক্লাসে ডিস্টার্ব করছেন, প্লিজ মিউট করেন, আলোচনার ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে যায়। তাহলে দেখেন, তখন প্রশ্ন এসেছিল যে আসলে সুপিরিয়র কে, সুপ্রিম কোর্ট নাকি সংসদ? তাহলে সেই এই যে সংসদে সাংসদরা কিন্তু হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্টের অনেকগুলো আদেশকে নিয়েও কিন্তু কটাক্ষ করেছিলেন। কেন করেছিলেন? কারণ আসলে আমাদের দেশে দেখা যাচ্ছে সংসদেই সুপ্রিম অথরিটি। সংসদ যেটা আইন প্রণয়ন করবে সে আইনটা বাংলাদেশের সকল আদালত সে আইনটা প্রতিপালন করতে বাধ্য। তো সকল আদালত বলতে কি ইনক্লুডিং সুপ্রিম কোর্ট, শুধুমাত্র একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে কি যদি কোনো আইন, সংসদ এমন কোনো আইন প্রণয়ন করে যে আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই আইনটা তখন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সংসদের উপরে অবস্থান করে। কারণ সংবিধানকে রক্ষা করার আইনগত আইনগত যিনি অভিভাবক সংবিধানের, সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। এখানে আপনারা জানেন অনেকগুলো সংশোধনী আপনার যেগুলোকে চ্যালেঞ্জ করেছিল, সেই অ্যামেন্ডমেন্ট গুলোতে সংবিধান আনতে হয়েছিল। কারণ কি হাইকোর্ট ওগুলাকে বাতিল বলে, ওই আইনগুলোকে বাতিল বলে ঘোষণা করেছিল। হাইকোর্ট এমন হলো তো, তাহলে হাইকোর্ট কোন আইনগুলোকে বাতিল বলে ঘোষণা করেছিল? যে আইনগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক হিসাবে প্রণীত হয়েছিল সেগুলো। বাকি কোনো আইন হাইকোর্ট বাতিল করতে পারে না। এমন হলে সংসদ কোনো আইন প্রণয়ন করলে হাইকোর্ট বাতিল করতে পারত। তাহলে এটা কি হতো? একটা বাংলাদেশে একটা কিসের সংকট দেখা দিত, একটা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা জটিলতা দেখা দিত। তাহলে আমরা বলতে পারি যে অস্টিনের এই কথা মতে সার্বভৌম যা আদেশ করেন সেই আদেশে যেহেতু আইন সেহেতু উহা অবশ্যই পালনীয়। তাহলে এই আইন আমাদের সংসদ যে আইনটা প্রণয়ন করবে সেই আইনটা তার দেশের রাষ্ট্রের জনগণ সবাই মানতে বাধ্য, এবং এবং প্রতিটা আদালত সে আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে বাধ্য।
সেটা যদি ওই আইনটা যদি মানে কোনো এমন কোনো আইন হয় যেটা আসলে যেটাকে অনেক সময় আমরা বলি না, এমন অনেক আইন প্রণয়ন করি যেটাকে ব্ল্যাক ল, কালো কালো আইন বলে, হলেও সেটা পালন করতে বাধ্য আমরা, রাষ্ট্রও বাধ্য, আদালতও বাধ্য। মিউট করেন, মিউট করেন। তো আইন শব্দটিকে তিনি প্রথমে ব্যাপকত্বে ব্যবহার করে উহাকে তিনি আদেশ বিশেষ হিসাবে আখ্যায়িত করেন, যা কোনো ধরনের আচরণ করতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বাধ্য করে। অর্থাৎ এই যে আইনের অনুবলে কি করে, ওই যে আমি বলেছিলাম যে কাউকে কিছু করতে বাধ্য করে, আবার কোনো কাজ না করতে বাধ্য করে। অর্থাৎ সেটা সে আইনটার অর্থ কি, মানে এমন কোনো কাজ যেটা আইনে নিষিদ্ধ আছে সেটা করলে অপরাধ, আবার এমন কোনো কাজ যেটা আইনে করতে বাধ্য আছে বলা হয়েছে সেটা না করলে অপরাধ। সার্বভৌম ক্ষমতার বলে অধীনস্থ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সার্বভৌম ক্ষমতার বলে কোনো অধীনস্থ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য যে আইন প্রণীত হয় তাই হলো সুনিশ্চিত আইন। সুনিশ্চিত আইন কোনটা? অর্থাৎ সার্বভৌম ক্ষমতার বলে অধীনস্থ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য, অর্থাৎ রাষ্ট্রের জনগণের জন্য যে আইনটা প্রণয়ন হয় সেটাকে বলে সুনিশ্চিত আইন। হ্যাঁ, অনেক ধরনের আইন আছে যেগুলো বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পরিচালনার জন্য ব্যবহৃত হয়ে থাকে, সে আইনগুলো কিন্তু আবার সুনিশ্চিত আইন হিসাবে সেগুলোকে আখ্যায়িত করা হয় না। যেটা রাষ্ট্রের জনগণকে প্রতিপালন করতে মানার জন্য প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে সুনিশ্চিত আইন। আইনের প্রতিটি বিধিকে বলা হয় আদেশ। অস্টিন আরো বলেছেন, অস্টিনের আইন তত্ত্বটা মূলত 3টে সূত্রে বিভক্ত। তিনি বলেছেন যে আইন প্রণয়ন এবং প্রতিপালন সমস্ত বিষয় করার করার জন্য, সেই প্রক্রিয়াটা পালন করার জন্য, সৃষ্টি এবং পালন করার জন্য উনি 3টা মূল তত্ত্বে বিভক্ত করেছেন। এক হচ্ছে সার্বভৌম, অর্থাৎ এই যে আইনটা কোত্থেকে সৃষ্টি হবে সেটা হচ্ছে সার্বভৌম। সেকেন্ড হচ্ছে সার্বভৌম কি করবে? আদেশ করবে, মানে ওই যে আইনটা প্রণয়ন করলো সেটাকে উনি আদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তারপর হচ্ছে আরেকটা বলবৎকরণ শক্তি থাকতে হবে। অস্টিন বলেছেন আইন শুধু প্রণয়ন করলেই তো হবে না, আইনটা প্রতিপালনে বাধ্য করার জন্য রাষ্ট্রের বলবৎকরণ শক্তি থাকতেই হবে। অর্থাৎ আইনটা যদি কেউ স্বেচ্ছায় মান্য না করে তাহলে সেটা কি করতে হবে? সেটাকে মান্য করতে বাধ্য করতে হবে। সে বাধ্য করার জন্য কি আছে, আমাদের দুটো বিভাগ আছে, একটা হচ্ছে পুলিশ বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ। বলবৎকরণ শক্তিটা আমাদের দেশে কি হচ্ছে, দুটো বিভাগে পালন করে থাকে। তাহলে এই যে অস্টিনের আইন কাকে বলে বা আইনের সংজ্ঞা, আমি মনে করি অস্টিনের সংজ্ঞাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আইন বিজ্ঞানী আই হেরিং, উনি বলেছেন সমাজে বসবাসকারী মানুষের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক বাধ্যবাধকতা মণ্ডিত নিশ্চয়তা বিধানকারী নিয়ম কানুনকে আইন বলে। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক বাধ্যবাধকতা মণ্ডিত নিশ্চয়তা বিধানকারী নিয়ম কানুনকে আইন বলে। অর্থাৎ এই যেই আইনটা কার জন্য, আমরা আগেও বলেছিলাম যে সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে এটা কার কল্যাণে? এটা হচ্ছে কি, এই যে এই আইনটা কি, আইনটা হচ্ছে জনগণের কল্যাণের জন্য, মানুষের স্বার্থ রক্ষার জন্য। মানুষ যেন
শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারে। হ্যাঁ, তাহলে এই কারণে আইহেরিং বলছে সমাজে বসবাসকারী মানুষের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক বাধ্যবাধকতা মণ্ডিত নিশ্চয়তা বিধানকারী নিয়ম কানুনকে আইন বলে। সামাজিক নিয়ন্ত্রণ তথা সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্যই আইনকে একমাত্র উপায় হিসেবে গণ্য করা হয়। উনি বলছে এই যে সমাজের যে বিশৃঙ্খলা বা মানুষের যে অন্যায় আচরণ, সেটাকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে কি আইন। এবং উনি বলছেন আইন হবে দমনমূলক, যার প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র দায়িত্ব পালন করবে। অর্থাৎ আইনটা হচ্ছে দমনমূলক, অর্থাৎ আইন যেটা রাষ্ট্র প্রণয়ন করবে সেটা অবশ্যই রাষ্ট্রের জনগণকে জনগণ মানতে বাধ্য হবে। যদি বাধ্য না হয় তাহলে না মানে তাহলে কি করতে হবে, সেটাকে রাষ্ট্র তার বিভিন্ন সংস্থা দিয়ে সেটাকে মানতে বাধ্য করবে। এই যে দেখছেন না, লাঠিচার্জ করছে, কাঁদানে ঘেঁষ করছে, টিয়ার সেল করছে। হ্যাঁ, কারণ হচ্ছে মনে করেন আপনার মিছিল করার অধিকার আছে, যদি জরুরি অবস্থা না থাকে আপনার মিছিল করার অধিকার আছে, কিন্তু আপনার গাড়ি ভাঙচুর করার, মানুষের শান্তি বিনষ্ট করার কোনো অধিকার নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বেধড়ক পিটাচ্ছে, টিয়ার গ্যাস ছুটছে, অনেক সময় রাবার বুলেট ছুটছে, অনেক সময় বাধ্য হয়ে গুলিও ছুটছে। তাহলে এটা কেন? এটা হচ্ছে এই যে বলছে আইহেরিং, আইন হবে দমনমূলক। দমনমূলক মানে আপনার অন্যায় আচরণটাকে অবশ্যই দমন করতে হবে। কিসের সাথে? অন্যান্য মানুষরা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে, বসবাস করতে পারে, এই কারণে। তাহলে অস্টিন এবং আইহেরিং এই দুজনেরটা বললাম। এরপরে হচ্ছে আইন বিজ্ঞানী আর্লিক উনি ওনার মতে সমাজে মানুষের আচার আচরণ নির্ধারণ করে এরূপ সকল নীতিমালার সমন্বয়কে আইন বলা হবে। সমাজে মানুষের আচার আচরণ নির্ধারণ করে, অর্থাৎ আপনি সমাজে কিভাবে আচার আচরণ করবেন, কিভাবে চলাফেরা করবেন, হ্যাঁ, সেটা আইন আপনাকে নির্ধারণ করে দেবে। এরূপ সকল নীতিমালার সমন্বয়কে আইন বলা হয়। আপনার পৃথিবী যত আধুনিক হচ্ছে, দিন যত যাচ্ছে, আসলে আইনের পরিধি বাড়ছে। আপনারা এই যে বেশ কিছুদিন আগে দেখলেন যে একটা ইপটিজিং আইন পর্যন্ত প্রণয়ন করলো। কেন? কারণ এটা যুগ প্রয়োজন হয়ে পড়েছে। হ্যাঁ, হয়তো এমন কিছু আচার আচরণ যেটা নারীদের জন্য চলাফেরা করা কঠিন হচ্ছে, এই কারণে আইনটা প্রণয়ন করেছে। তাহলে এটা কি যে বললো সমাজে মানুষের আচার আচরণ নির্ধারণ করে এরূপ সকল নীতিমালা সমন্বয়কে আইন বলা হবে। হ্যাঁ, আরেকজন প্রখ্যাত আইনবিদ স্যামন্ড বলেছেন ন্যায় বিচার পরিচালনার জন্য স্বীকৃত বিধান যদি রাষ্ট্র হয় তবে তার সমষ্টিকে আইন বলা হয়। ন্যায় বিচার পরিচালনার জন্য স্বীকৃতি বিধান যদি রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় তবে তার সমষ্টিকে আইন বলা হয়। মূলত আমি যেগুলো না করলাম আসলে সবগুলো প্রায় মানে ঘুরে ফেরায় একই ধরনের মূল বিষয়টা। তাহলে আইন কাকে বলে সে প্রথমে প্রিএম্বেলে কিছু লিখে এই চারজন আইন বিজ্ঞানীর সংজ্ঞা দিলে যথেষ্ট। এরপর একটা উপসংহারে বলতে পারেন, এভাবে বলতে পারেন আইন সম্পর্কে কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞার প্রতি নিবিষ্ট হওয়ার কোনো উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে মানে আইন কোন নির্দিষ্ট সংজ্ঞা আইন প্রদানে মানে আজ পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারেনি। কারণ এটি একটি সামাজিক নিষ্ঠা বিধায় সমাজের চাহিদার প্রেক্ষিতে সামাজিক
পরিবর্তনের ন্যায় আইনেরও পরিবর্তন সাধিত হয়। সমাজ নিয়ন্ত্রণের জন্য গৃহীত কতিপয় নিয়মের সমষ্টি হচ্ছে আইন। এভাবে দিয়ে আপনার উপসংহারটা টানতে পারেন আইনের সংজ্ঞা। এখানে বইয়ে দেখবেন অস্টিনের একটা বিশাল আইনের সংজ্ঞা দিয়েছে। আমার মনে হয় আইন কাকে বলে এটা 3-4 নম্বরে বেশি থাকবে না, সুতরাং এত বড় প্রয়োজন নাই। এবার আসেন আরেকটা খুব মানে ইন্টারেস্টিং টপিকস, আইন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। মানে এটা নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে এক সময়, যে আইন আইন বড় না রাষ্ট্র বড়। তো বেশিরভাগ আইন বিজ্ঞানীকে দেখা যায় রাষ্ট্রের চাইতে আইনকে প্রাধান্য দিতে। তবে প্রাচীন যুগে, আধুনিক গণতান্ত্রিক যুগে না, প্রাচীন যুগে প্রত্যেকটা ধর্মে, সেটা ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, যে ধর্ম বলে, প্রতিটা ধর্মেই মানুষ মনে করত যে আইন হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত। এটা এটা একটা মানে এই যে তখনকার যেমন আগে বিভিন্ন যুগ পার হয়েছে, যখন খ্রিস্ট ধর্মের পোপ, তখন পোপজন বিভিন্ন ধরনের কি বাণী প্রচার করত। তখন মনে করত এই যে পোপ, তার ঐশ্বরিক ক্ষমতা বলে, ঈশ্বর কর্তৃক শক্তি মানে শক্তির বলে এই ধরনের বাণী প্রচার করছে। তখন বলা হতো যে এই বাণীটাই আইন। অর্থাৎ প্রত্যেকটা ধর্মেই মনে করা হতো যে যে ধর্মীয় বিধিনিষেধ গুলো আছে সেগুলোই আইন, হ্যাঁ, এবং সেগুলো প্রতিপালন করা বাধ্যতামূলক। কিন্তু যখন আস্তে আস্তে আধুনিকতার ছাপ দেখা গেল, তখন বেশিরভাগ আইন বিজ্ঞানী কিন্তু রাষ্ট্রের চাইতে আইনের উপর প্রাধান্য দিতে শুরু করে। হ্যাঁ, আইনকে রাষ্ট্রের ঊর্ধ্বে স্থান দিতে দেখা যায়। অর্থাৎ তখন আইনবিদরা আপনার রাষ্ট্রকে জুরিস্টিক পার্সন বা লিগেল পার্সন হিসাবে গণ্য করছে, কারণ ওরা বলছে যে রাষ্ট্র অনেক সময় কাজ করতে পারে। তাহলে বেআইনি কাজ করলে রাষ্ট্রের বিরুদ্ধে কি প্রতিকার জনগণ পাবে না? তখন তারা বিভিন্ন আইন বিজ্ঞানীরা দেখতে পেল, মানে এটাকে যখন রাষ্ট্রকে লিগ্যাল পার্সন হিসেবে গণ্য করলো, তখন আপনার আইনকে রাষ্ট্রের ঊর্ধ্বে বিবেচনা করতে শুরু করলো। এখন দেখেন, রাষ্ট্র, সার্বভৌম কর্তৃপক্ষ, আইন প্রণেতা বা এমপি, এগুলো সবগুলো কিন্তু সম্পর্কিত। রাষ্ট্র কি সংসদের বাইরে? সংসদ কি এমপিদের বাইরে? এমপিদের নিয়েই তো সংসদ গঠিত হয়, এবং সংসদেই কি হয়, আপনার একটা সরকার গঠিত হয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষ বা পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্র কখনো পরিবর্তন হয় না। এই যে 71-এ যে আমাদের বাংলাদেশ হয়েছে, সেই সরকার বদল হয়েছে, তার অর্থ কি কোনো সরকার কি বাংলাদেশটাকে কি বিভিন্ন নামে আখ্যায়িত করেছে, পরিবর্তন করেছে? না। তাহলে আইন বিজ্ঞানীরা বলছে সার্বভৌম কর্তৃপক্ষ তার পরিবর্তন হতে পারে কিসের মাধ্যমে?
নির্বাচনের মাধ্যমে, বৈধ নির্বাচনের মাধ্যমে, বৈধ নির্বাচনের মাধ্যমে। কিন্তু রাষ্ট্র কখনো আহ পরিবর্তন হয় না। সুতরাং রাষ্ট্র হচ্ছে একটা লিগ্যাল পার্সন। রাষ্ট্র যদি বেআইনিভাবে কোনো কাজ করে, তাহলে সে রাষ্ট্রের জনগণ তার বিরুদ্ধে মামলা করতে পারে, প্রতিকার চাইতে পারে। এবং এই যে রাষ্ট্র একটা লিগ্যাল পার্সন, এই ধারণাটা আসার পরেই আপনারা একটা কোর্টের নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে আন্তর্জাতিক আদালত বলে। তখন এই আদালতটা গঠিত হয়েছে। এই আদালতটা কেন কেন গঠিত হয়েছে? আপনার মনে করেন যে আপনার পার্শ্ববর্তী আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করছেন বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে কার বিরুদ্ধে মামলা হয়? আন্তর্জাতিক আদালতে মূলত রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হয়। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে। আমরা যেমন একজন আরেকজনের বিরুদ্ধে এখানে মামলা করি, আমাদের রাষ্ট্রীয় আইনে ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা কি করি, আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করি। হ্যাঁ, এখন হচ্ছে ঘটনা হচ্ছে এখানে আমাদের রাষ্ট্রীয় আইনটা যেহেতু সার্বভৌম কর্তৃক প্রণীত হচ্ছে এবং সেটা মানতে বাধ্য, এই আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক আইনটা যেহেতু কোনো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত হচ্ছে না, আন্তর্জাতিক আদালতটা কিসের অধীনে প্রণীত হয়েছে? সেটা হয়েছে জাতিসংঘের অধীনে। হ্যাঁ, এই যে ইউনেস্কো, আন্তর্জাতিক আদালত, এগুলো সবগুলো হচ্ছে জাতিসংঘের অধীনস্থ এক একটা সংস্থা। বাট জাতিসংঘ পৃথিবীতে আজ পর্যন্ত রাষ্ট্র যেরকম সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে, জাতিসংঘ সেভাবে রূপ নিতে পারেনি। এবং ধরতে গেলে বর্তমানে জাতিসংঘ সেই শক্তি আরো, আমি মনে করি আমার আমার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন দেশের, এই যে যেমন দেখেন এক সময় আমেরিকা গিয়ে ইরাকে একটা অজুহাত দিয়ে হামলা করলো, হামলা করে দেশটাকে একদম ইয়ে করে ফেললো। পরে বললো যে না, কি বললো যে সাদ্দাম হোসেন এই বিভিন্ন অস্ত্র বানাচ্ছে, এই একটা অজুহাত দিয়ে তার ইচ্ছা মতো কি করলো, হামলা করে দিল। তাহলে এরকম হলে তো পৃথিবীতে বিশ্বযুদ্ধ আবার লেগে যাবে। হ্যাঁ, এই বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধ তো সেই বিশ্বযুদ্ধ হবে না, একদম ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে তখন কিন্তু আমেরিকাকে কেউ নিবারণ করতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে এই যে জাতিসংঘ কোনো রাষ্ট্রের মতো বা সংসদের মতো কোনো সার্বভৌম কর্তৃপক্ষ না, এবং তাকে এই যে আমাদের যেরকম একটা বলবৎকরণ শক্তি থাকে, এই জাতিসংঘের সেই বলবৎকরণ শক্তি আছে। হয়তো জাতিসংঘের আন্ডারে এই যে আপনারা দেখতেছেন শান্তিরক্ষী মিশন টিশন বিভিন্ন যাচ্ছে, কিন্তু এই যে বাংলাদেশে যে পুলিশ বা র্যাব যেভাবে বা আদালতের আদেশ মানতে বাধ্য করা, সেরকম কোন ধরনের ইয়াটা নাই জাতিসংঘের। এই কারণে পারে নাই। তাহলে আন্তর্জাতিক আদালতে কোন আইনগুলো মানতে বাধ্য? যে সমস্ত রাষ্ট্র বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভিন্ন আইনকে স্বেচ্ছায় অনুমোদন করেছে, অর্থাৎ বলেছে, সেখানে স্বাক্ষর করেছে যে এই বিষয়টা আমি মানতে বাধ্য। যেমন আপনারা কিছুদিন আগে আমরা একটা মামলায় বাংলাদেশ জয়লাভ করেছিল সমুদ্র জলসীমা নিয়ে। সেটা কার বিরুদ্ধে? মিয়ানমারের বিরুদ্ধে। এটা মিয়ানমার মানতে বাধ্য। কেন? কারণ এই যে জলসীমার যে আইনটা, সেটা বাংলাদেশ এবং মিয়ানমার দুজনে রেকটিফাই করেছে, অনুমোদন করেছে, স্বীকৃতি দিয়েছে, স্বাক্ষর করেছে। এই কারণে ওই আন্তর্জাতিক আদালতের এই রায়টা মিয়ানমার এবং বাংলাদেশ দুইটা দেশে মানতে বাধ্য। তাহলে যদিও আন্তর্জাতিক আদালতের রাষ্ট্রীয় আইনের মতো কোনো বলবৎকরণ শক্তি মানে বাধ্যতামূলক ইয়ে নাই, তথাপি যে সমস্ত ক্ষেত্রে আপনার এই কোন রাষ্ট্র সেটাকে স্বেচ্ছায় মান্য করবে বলে স্বাক্ষর করে, সেই আইনটা সে মানতে বাধ্য। হ্যাঁ, তাহলে এখানে এখন এই যে আমি বললাম আন্তর্জাতিক আদালত, উদাহরণটা কেন দিলাম? আন্তর্জাতিক আদালতটা কেন গঠিত হয়েছে, জাতিসংঘ কেন গঠিত হয়েছে? এই জাতিসংঘ যে রাষ্ট্রপুঞ্জগুলোকে নিয়ে গঠিত হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্র এক একটা জুরিস্টিক পার্সন বা লিগ্যাল পার্সন হিসেবে গণ্য হয়। এই কারণেই রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে, ক্ষতিপূরণ চাইতে পারে। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন বাইল্যাটারাল এগ্রিমেন্ট হচ্ছে, এই যে আমরা এখন টিকার জন্য এগ্রিমেন্ট করছি চীনের সাথে, ইন্ডিয়ার সাথে,
জার্মানির সাথে বা যে রাশিয়ার সাথে বিভিন্ন দেশের সাথে এই যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট করছি, এই এগ্রিমেন্ট গুলো আইনগত আইনগত কতটুকু, বৈধতা কতটুকু? আইনগত বৈধতা না থাকলে এগ্রিমেন্ট আমরা কেন করছি? কারণ আমরা এই যে চীন বলেন, ইন্ডিয়া বলেন, যে কোনো দেশ বলেন যাদের সাথে আমরা চুক্তি করছি, তারা প্রত্যেকটা এক একটা লিগ্যাল পার্সন। আমরা যদি তারা চুক্তি লঙ্ঘন করে, যেমন মনে করেন এখন ইন্ডিয়া আমাদের চুক্তি অনুযায়ী টিকা দেয়নি, আমরা চাইলে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি। সেক্ষেত্রে কি হয়, হয়তো দেখা যাবে যে ইন্ডিয়া কোনো গায়ে নিল না, কারণ হচ্ছে যে এই যে যেসব রাষ্ট্রগুলো শক্তিশালী বড় রাষ্ট্র, তারা ছোট রাষ্ট্রকে অনেক সময় হয়তো পাত্তা দেয় না, কি হবে। কিন্তু ওইটার আরেকটা বিষয় আছে, এই যে আমরা আমাদের যেমন মনে করেন যে আপনার পাড়ায়, হ্যাঁ, আপনি মনে করেন যে পাড়ায় বসবাস করেন, আপনি কি করলেন, আপনার বাবা মাকে দেখলেন না, কিন্তু পাড়ার লোক যে সামাজিক ছিছি করবে। তো ওইরকম আন্তর্জাতিক ক্ষেত্র যদি আমরা কোনো মামলা করি, সে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করলাম যে তারা আমাদের থেকে টাকা নিয়ে নিয়েছে কিন্তু আমাদের এগ্রিমেন্টের জন্য, তাহলে তারা আন্তর্জাতিকভাবে কি হবে, ধিক্কার পাবে, তারা তারা ছোট হয়ে যাবে। এই বিষয়গুলোর কারণে চুক্তি লঙ্ঘন করতে চায় না। তাহলে আইন ও রাষ্ট্রের মধ্যে এখন মূলত আসলে সম্পর্কটা হচ্ছে যে, যদিও রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ আইন প্রণয়ন করে, তথাপি বর্তমানে রাষ্ট্রের চেয়ে আইনকে ঊর্ধ্বে গণ্য করা হয়, বিবেচনা করা হয়। হ্যাঁ, কিন্তু আইন বিজ্ঞানী বেন্থাম, হবস এবং বিশেষ করে অস্টিন, তাদের ধারণা ছিল যে রাষ্ট্র আইনের ঊর্ধ্বে। কেন ধারণা ছিল? কারণ এরা এইসব আইন বিজ্ঞানী তারা বলেছে সার্বভৌমের আদেশেই আইন। হ্যাঁ, এই কারণে তাদের ধারণা ছিল রাষ্ট্র আইনের ঊর্ধ্বে। এই যেমন অস্টিন স্পষ্টতই বলেছে সার্বভৌমের আদেশে আইন এবং সার্বভৌমের ইচ্ছা মতো তার অধীনস্থরা উক্ত আইন পালনে বাধ্য। কিন্তু আইন পালনে বাধ্য হলেও এই যে বললাম আপনার আধুনিক যুগে রাষ্ট্রকে লিগ্যাল পার্সন হিসেবে গণ্য করা হয়। এই কারণেই আপনার দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সংস্থা কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন সংস্থা বা আপনি একজন ব্যক্তি হিসাবেও রাষ্ট্র চাইলে আপনার সাথে কি করতে পারে, চুক্তি করতে পারে। ওই চুক্তিটা যদি মনে করেন আপনার একটা বড় কোম্পানি আছে, সে বেক্সিমকো, স্কোয়াড, এখন এই যে ইনসেপ্ট যেমন বলছে যে চীনের থেকে ইয়া তৈরি করবে, টিকা করবে, এটা ত্রিপাক্ষিক চুক্তি হচ্ছে চীন, বাংলাদেশ, ইনসেপ্টা। তাহলে এখানে সে মনে করেন এই বাংলাদেশ এই ওরা টিকাগুলো তৈরি করবে চীনের সাথে যৌথই আয়, তাহলে এখানে ইনসেপ্টা চাইলে বাংলাদেশে চুক্তি যদি লঙ্ঘন করে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে এরা যদি মনে করতো যে রাষ্ট্র আইনের ঊর্ধ্বে, কিন্তু বর্তমানে আধুনিক যুগের ধারণা হচ্ছে আইন রাষ্ট্রের চেয়ে ঊর্ধ্বে। তো আজকে এতটুকু আলোচনা। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নয়তো এই চ্যাপ্টারটা যখন শেষ করব আমরা, এটা তো পুরোপুরি শেষ হয়নি, তখন করতে পারেন। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তাহলে আমরা স্যার আমরা কি বিবেচনা করব স্যার রাষ্ট্র আইনের ঊর্ধ্বে? না না, আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। এখন বর্তমানে আধুনিক চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। কিন্তু স্যার দেখা যায় কি রাষ্ট্রের প্রয়োজনে স্যার বিভিন্ন ধরনের আইন হয়, আবার আইন অনেক সময় বাতিল হয়। এটা তো আমি সেটা রাষ্ট্রের প্রয়োজনে এবং সংসদের মাধ্যমে। এটা তো আমি আপনাকে বুঝিয়ে বললাম যে রাষ্ট্র, সার্বভৌম কর্তৃপক্ষ, সংসদ, এরা তো বিষয়টা কি আমি কিভাবে বললাম যে সার্বভৌম কর্তৃপক্ষ গঠিত হচ্ছে কি হচ্ছে নির্বাচনের মাধ্যমে, এমপিরা নির্বাচিত হয়ে ওখানেই আইনটা প্রণয়ন হচ্ছে। কিন্তু নির্বাচন 5 বছর পর পর হচ্ছে, নির্বাচনের দল পরিবর্তিত হতে পারে, মানে যারা সার্বভৌম কর্তৃপক্ষ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারা পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্র তো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ,
তাহলে সেক্ষেত্রে আমরা আহ আহ, রাষ্ট্রটাকে আমরা কি করছি এখন আলাদা করে ফেলছি সার্বভৌম কর্তৃপক্ষ থেকে। সার্বভৌম কর্তৃপক্ষটা হচ্ছে সংসদ। সংসদটা বৈধ নির্বাচনের দ্বারা গঠিত হচ্ছে। বাট রাষ্ট্র আপনার পৃথিবীতে সবাই চিনে কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হিসাবে চিনে। এই নামটা তো আজকে সে 71 থেকে যে গঠিত হয়েছে আজকের দিন পর্যন্ত কোনো সার্বভৌম কর্তৃপক্ষ কিন্তু চেঞ্জ করেনি। হ্যাঁ, তাহলে রাষ্ট্রটা আলাদা জিনিস, এটা লিগ্যাল পার্সন, আর সার্বভৌমটা আলাদা একটা জিনিস। নির্বাচনের মাধ্যমে সার্বভৌম কর্তৃপক্ষ পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্র কখনো পরিবর্তন হয় না। সারা বিশ্বে আমরা এই রাষ্ট্র হিসাবেই পরিচিত। হ্যাঁ, এবং এই রাষ্ট্রের বিরুদ্ধেই কিন্তু অন্য দেশ চাইলে মামলা করতে পারে, আপনিও চাইলে পারেন। কিন্তু সংসদের বিরুদ্ধে পারতেছেন আপনার, যেটা সার্বভৌম কর্তৃপক্ষ, সংসদ বলছি যেটা, এমপি না, মানে যে সংসদ কর্তৃপক্ষ, সেটার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এটা আরেকটু আলোচনা হয়তো আরো করা যাবে, মজার সাব টপিক সেটা। এরপরে বাকি যে প্রশ্নটা আছে সেটা দিয়ে আমরা সেই নেক্সট ক্লাসে ইয়েটা শেষ করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম নমস্কার স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার স্যার। নমস্কার।